আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে যারা 2022 সালের পরীক্ষার্থী, যারা 2022 সালে তোমরা পরীক্ষা দিবা, এক্সাম দিবা, তাদের জন্য গণিতটাকে কত সহজভাবে তোমরা পরীক্ষার মধ্যে যেন উপস্থাপন করতে পারো। বিশেষ করে যারা গণিতকে ভয় পায় খুব, যারা ম্যাথে অনেকটাই দুর্বল মনে করো নিজেকে, তাদের জন্য অবশ্যই আমি বলবো যে তোমরা 100% যদি একটু ফলো করো, এই কথাগুলো যদি তোমরা একটু শোনো, যে তোমাদের প্রশ্নগুলো আসবে সেটা সম্পর্কে যদি তুমি একটু ধারণা লাভ করো, 100% তুমি গণিতে GPA-5 পাবা। একটু এমসিকিউটা ভালো মতো করতে হবে, পাশাপাশি লিখিতর জন্য আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব, পাশাপাশি এমসিকিউরও কিছু তথ্য দিয়ে দিব আমি, যেন তোমরা খুব সহজে এই জিনিসটাকে বুঝতে পারো এবং পরীক্ষার খাতায় তুমি খুব সহজে এটাকে উল্লেখ করতে পারো। এখন তোমাকে পুরো বই কমপ্লিট করার দরকার নাই। আর ফার্স্ট তোমাকে থিঙ্ক করতে হবে এটা যে আমার এখন বর্তমান রেজাল্ট দরকার। এখন তোমাকে কিন্তু এটা নিয়ে ভাবা যাবে না যে আমি আসলে পুরো বইয়ের এই অঙ্ক করলাম না, ওই অঙ্ক করলাম না। তুমি গত 2 বছর পার করে দিছো। ইভেন তোমরা তোমাদের হাতে আর অল্প কয়েকদিন সময় আছে। তো এই কয়দিনে তুমি খুব সহজে কিভাবে অল্প পড়াশোনা করে, খুব কম পড়াশোনা করে তুমি ম্যাথে GPA-5 পাবা। আশা করি তোমরা যদি একটু ক্লাসটা ভালো মতো দেখো এবং এই যে আজকে যে বিষয়টা বা যে ম্যাথের যে সাজেশনটা এসএসসি যারা 2022 সালের পরীক্ষার্থী যারা আছো, যারা আজকে ম্যাথের এই সাজেশনটা তোমরা একটু দেখবা। কোন চ্যাপ্টার থেকে আমি কিভাবে অ্যান্সার করব, কতটুকু অ্যান্সার দিব, কোনটা আমার লিখিতর জন্য করতে হবে, কোনটা আমার এমসিকিউর জন্য করতে হবে, এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং তোমরা খুব সহজে বুঝতে পারবে। ওকে, তো আমরা শুরু করতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এখানে যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো থেকে এইবারের জন্য 2022 সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানে ইজি দিক হচ্ছে যে আমাদের কোনো বিভাগ উল্লেখ করে কোনো অ্যান্সার দিতে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা সহজভাবে একটু চিন্তা করি যে এই যে বিভাগগুলো আগে ছিল, এইবারও বিভাগ অনুযায়ী আসবে, কিন্তু তোমার প্রশ্নের উপরে লেখা থাকবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। যে কোনো 4টি প্রশ্নের যখন তুমি উত্তর দিবা তখন একটা বিষয় তোমার মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে কি যে আমি কোন 4টি প্রশ্নের উত্তর দিব। আমি অ্যান্সার করতেছি নো প্রবলেম, কিন্তু কোন 4টি প্রশ্নের আমি অ্যান্সার করব এটা একটা বিষয় তোমার মধ্যে চলে আসবে, যে আমি কোনটা ফিক্সড করতে পারতেছি না। অনেক ভালো স্টুডেন্টও দেখা যাচ্ছে এটা একটু কম পারতেছি, এটা একটু বেশি পারতেছি, কনফিউজ হয়ে যাবে। সবগুলোই আমার কমন মনে হচ্ছে। আমি স্পেশালি কিছু চ্যাপ্টারের উপর গুরুত্ব দিব, যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এবং সেটা থেকে 100% আমি অ্যান্সার দিব। আশা করি তোমার কাছে খুব সহজ হয়ে যাবে বিষয়টা। তো আমরা একটু লক্ষ্য করি। আমরা আবারও বলি যে এখানে বিভাগ উল্লেখ করছি, ঠিক আছে, তোমার প্রশ্নটাও আসবে পরীক্ষার খাতায় বিভাগ উল্লেখ করেই, কিন্তু তোমাকে কোন বিভাগ থেকে তুমি অ্যান্সার করবে এটার কোনো নির্দিষ্ট ধারাবাহিক নিয়ম থাকবে না। ওকে, ফার্স্ট আমরা একটু চিন্তা করি যে পুরো সিলেবাসটা সম্পর্কে আমরা জানি। দেখো এখানে আমি লিখে দিছি যে তোমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসে যে যে চ্যাপ্টার থেকে ম্যাথগুলো আমাদের আসবে। এখানে লেখা আছে সেট অফ ফাংশন 2য় অধ্যায়ের, বীজগণিত রাশি 3য় অধ্যায়, লক ও সূচক 4র্থ অধ্যায়, ধারা 13 অধ্যায়, অনুপাত ও সমানুপাত 11 অধ্যায়। এই যে এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমাদের এই সেক্টরে যেটা জানতে হবে, তুমি যদি এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো চ্যাপ্টার খুব ভালো পারো, ভালো কথা, সেই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করতেই পারো, তুমি দিবা। এখানে সেট ফাংশন পারতে পারো, বীজগণিত, লক সূচক, ধারা, অনুপাত সমানুপাত, এইখান থেকে কিন্তু আমার কোশ্চিন হবে টোটাল 3টা কোশ্চিন হবে। তার মানে এই প্রশ্নর ধারাবাহিকতা অনুযায়ী আমার দেওয়া আছে কিন্তু কটা? 5টা। ক বিভাগের জন্য 5টা দেওয়া আছে, কিন্তু আমাকে দিতে হবে কয়টা? আমাকে দিতে হবে অনলি 4টা। ইচ্ছে মতো আমি দিব, কিন্তু এইখান থেকে এই অংশটা থেকে 3টা কোশ্চিন আসবে। তাহলে আমি ধরে নিলাম এইখান থেকে প্রশ্ন আসবে আমার 3টা। ওকে, এবার আমরা যদি একটু চিন্তা করি, এখান থেকেও আমার আসবে 3টা, এখান থেকেও আমার আসবে 3টা, এখান থেকে আমার আসবে 2টা। এখন তোমার কাছে আমার প্রশ্ন, দেখো এখানে আমার একটা খুব সহজ প্রশ্ন হচ্ছে, তুমি একটু চিহ্নিত করো তো এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো থেকে কোনটা থেকে তুমি আগে ফার্স্ট অ্যান্সার করবা। দেখো আমার ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে 20 মিনিট করে সময় পাই, কিন্তু এবার আরও 5 মিনিট বেশি পাচ্ছ, অর্থাৎ 25 মিনিট করে তুমি সময় পাবা। যদি একটা চ্যাপ্টারে তুমি 25 মিনিট করে, একটা অঙ্কের জন্য তুমি 25 মিনিট করে সময় পাও, তুমি যে কোনো চ্যাপ্টার থেকেই অ্যান্সার করতে পারবা। ওকে, এখন বিষয় হচ্ছে এইখানে দেখো আমরা এখানে 5টা অনুশীলনী করার পরে আমি 3টা কমন পাবো, এখানে 2টা করলেই কিন্তু আমি 3টা কমন পাবো। একটু তুমি তোমার মতো করে থিঙ্ক করো।
আমার মতো করে থিঙ্ক করার দরকার নেই, আমি যেটা বলতেছি সেটা তুমি বোঝার চেষ্টা করো। এখানে দেখো ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকেও কিন্তু 3টা আসবে, অনলি 2টা চ্যাপ্টার কিন্তু প্রশ্ন আসবে 3টা। 3টা থেকে আমি কয়টা দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত, কারণ টোটাল কোশ্চিন আমাকে অনলি দিতে হবে 4টা। এখন ঘ বিভাগ থেকে দেখো তথ্য উপাত্ত বা পরিসংখ্যান থেকে আসবে 2টা প্রশ্ন। আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি, এইখানে আমি ধরে নাও অনেক স্টুডেন্ট বলতে পারে স্যার আমি বীজগণিত থেকে আর সেট ফাংশন থেকে উত্তর দিব, তুমি 2টা থেকে কমন নাও পাইতে পারো, কারণ বীজগণিত কানেক্টেড আসতে পারে, আবার নাও আসতে পারে, সেটা অনুপাত সমানুপাত আসতে পারে, অথবা হচ্ছে ধারা আসতে পারে, বা সূচক লগ ও সূচক আসতে পারে। এখন তুমি কোনটা দিবা? এতগুলা চ্যাপ্টার করে বা এতগুলা অধ্যায় যারা আমরা দুর্বল বা যারা একটু কম পারি, তারা এতগুলা চ্যাপ্টার করে তো এটা তুমি কভার করতে পারবে না। তোমায় তখন কি করতে হবে? তোমাকে এতগুলো চ্যাপ্টার করে তুমি মনেও রাখতে পারতেছো না, ঠিক আছে? এখন তুমি একটা ভালো কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো সেট অফ ফাংশনের ক্ষেত্রে এমসিকিউ খুবই ইজি, অনেক সহজ হয়, তুমি এমসিকিউ করো। বীজগণিতের ক্ষেত্রে একটু এমসিকিউ জটিল হলেও যারা সূত্র ভালো পারো তাদের কাছে কিন্তু অনেক ইজি। তুমি একটু চিন্তা করো, আমি বীজগণিত থেকে এমসিকিউ দেবো না, আবার দেখো এমসিকিউ আসবে 30টা, দিতে হবে 15টা। একটু যদি আমরা সহজভাবে চিন্তা করি, আমি অত জটিলের দিকে এখন যাব না, আমার রেজাল্ট দরকার বর্তমানে, আমার একটা ভালো কলেজ দরকার। ভালো একটা কলেজে ভর্তি না হইতে পারলে তোমার ভালো রেজাল্ট ইন্টারমিডিয়েটে আসবে না। সো অবশ্যই আমার বর্তমান ফোকাসিং একটাই থাকবে, সেটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ রেজাল্টের দিকে যদি তুমি ফোকাসিং করো, তাহলে তোমাকে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে। সেটের এমসিকিউ খুবই সহজ, খুবই ইজি, তোমরা একটু ট্রাই করবা। যারা বীজগণিতে দিতে চাচ্ছ না, তারা একটু লগ সূচকের দিকে দাও। লগ সূচকের এমসিকিউ অনেক শর্ট, অনেক ছোট ছোট এমসিকিউ হয়, সেগুলো একটু দেওয়ার চেষ্টা করো। ওকে, অনেক সহজ হবে। এইখানে ধারার যে এমসিকিউগুলো আছে, এটাও কিন্তু অনেক সহজ, প্যাটার্ন টাইপের, একটা নির্দিষ্ট গতিতে যায়, এটাও কিন্তু অনেক 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 সহজ। জাস্ট তুমি যদি একটু কনসেন্ট্রেট করো, যদি একটু তুমি চিন্তা করো, খুব সহজেই অ্যান্সার করতে পারবা এমসিকিউগুলো। ওকে, তাহলে আমরা আপাতত এইটুকু লিখিতর জন্য যারা চিন্তা ভাবনা করতেছো, স্যার আমি তো সেট ফাংশন ভালো পারি, অনেক সময় ফাংশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আটকে যায়, হিসাব মিলাইতে পারে না। সেটের ক্ষেত্রে খুব সহজ হয়, কিন্তু ফাংশনের ক্ষেত্রে অনেকটাই জটিল হয়ে যায়। তাও সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আটকা যাবে না, 4টা প্রশ্ন দিব। দেখো আমি কত সহজভাবে তোমার সিলেবাসটাকে কভার করতেছি, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, একদম ইজিভাবে চিন্তা করো। তুমি দেখো আমি দিলাম না, এখান থেকে মনে করো দিব বা দিলাম, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি সেট ফাংশন বীজগণিত দুইটা করলে একটা প্রশ্ন তুমি কমন পড়তেই পারে, তোমার আসবেই একটা প্রশ্ন। আবার লকসূচক এবং ধারা বা অনুপাত, এই 3টা থেকে আবার 2টা আসবে, বা এই একটা থেকেও একটা করে আসতে পারে, কিন্তু সিওরিটি পাচ্ছি না আমি। তো আমি এত চিন্তা ভাবনা করবো কেন? তাহলে স্যার কোনটা করবো একটু দেখো। এইখানে যদি আমরা চিন্তা করি অনলি জ্যামিতি, সম্পাদ্য 7 এবং 8, আমরা যদি একটু চিন্তা করি, অনেক সহজভাবে তুমি অ্যান্সার করতে পারবা। সম্পাদ্য যা চিত্র আঁকবা 3টা বা 4টা, আর ওর অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত আঁকবা, ঠিক আছে? জাস্ট তোমার এই সিম্পল প্রশ্নটা যদি করো, এখান থেকে তুমি 100% একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ, 100%। 2টাও আসতে পারে, একটা কমন নিশ্চিত পাচ্ছ, এখানে 2টা আসতে পারে। যারা উপপাদ্য ভালো পারো, এখানে বৃত্তের উপপাদ্য আসবে। বৃত্তের উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি সহজভাবে চিন্তা করি, 9টা বা 8টা উপপাদ্য আছে। তার মধ্যে আমরা যদি চিন্তা করি যে সাধারণত মানে ভিতরে অভ্যন্তরীণ যে চতুর্ভুজ আছে, এই যে উপপাদ্যগুলো আছে, বা হচ্ছে বৃত্তস্থকোণ, কেন্দ্রস্থকোণের যে উপপাদ্যগুলো আছে, এটা থেকে একটা তুমি পাবা, আর স্বাভাবিকভাবেই তুমি যেটা করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এইখানে এই 8টা বা 7টা উপপাদ্য করলে, দেখো এখান থেকে 7টা উপপাদ্য, এখান থেকে 7টা সম্পাদ্য, টোটাল তুমি 3টা কমন পাচ্ছ। তো তুমি এইখান থেকে তো ফুল সিলেবাস কভার করতে পারতেছো, তাই না? ফুল সিলেবাস কভার করতে পারতেছো। কেউ যদি মনে করে যে আমি এইখান থেকে লিখিত দিবে, এইখান থেকেই দিবা, কোনো সমস্যা নেই, একটাও বাইরে কোশ্চিন হবে না, তাহলে ওটা থেকে দাও। পাশাপাশি একটু চিন্তা করো, আমি আরেকটা বিষয় এখানে আলোচনা করতেছি। এখানে দেখো যারা উপপাদ্য পারো না, অনেক সময় দেখা যাচ্ছে স্যার আমি তো এমনিতেই ম্যাথ কম পারি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপপাদ্য আমি পারি না, তখন আমি কি করব? সম্পাদ্য অবশ্যই পারবা। তোমরা যদি সম্পাদ্য কেউ না পারো, অবশ্যই আমি একটা ভিডিও দিয়ে দিছি, ওই ভিডিওতে কীভাবে ত্রিভুজ আঁকার নিয়মটা দিছি, এবং ওর অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, ওই কটা জাস্ট 5-6টা সম্পাদ্য আছে, 7টা সম্পাদ্য আছে, এই কটা করো, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু করতে হবে না। এখন তুমি নিজেকে সময় দাও একটু বাসায়। ওকে, তারপরে দেখো এগুলো এতগুলো না করে এখানে 2টা করে 3টা প্রশ্ন কমন, আমি তো দিবই 4টা, অত কিছু চিন্তা করার দরকার আছে। এইবার যদি আমরা গ বিভাগে আসি, গ বিভাগে অনেকেই ত্রিকোণমিতি পারে, আবার পারে না। যারা পারো তাদের উদ্দেশ্যে বলি, ত্রিকোণমিতি থেকে অথবা পরিমিতি থেকে যে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তো পরিমিতি থেকেই 2টা আসার সম্ভাবনা বেশি, কারণ পরিমিতির ক্ষেত্রে 16.1, 2, 3, 4 অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তো এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তারপরেও ওইখান থেকে আমি যদি একটা সাজেশন দিই ওইখান থেকে, তাহলে তুমি যদি সামান্তরিক সামান্তরিক রম্বস আর ট্রাপিজিয়ামের অঙ্কটা করো,
বা আয়তক্ষেত্রের অঙ্কটা করো, তাহলেই কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা অঙ্ক, সেটার ক্ষেত্রে যদি 16.4-এর কথা বলি, তাহলে ওই যে লোহার যে অঙ্কটা আছে, লোহার ওজন নির্ণয় করো, সেই অঙ্কটা যদি করো এর মধ্যেই কোনো মানে মিস হবে না আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, তো এখান থেকে আমি 3টা করতেছি, তো 2টা অধ্যায় করলে 3টা, আর এখানে আমি 5টা অধ্যায় করে কেন 3টা কমন নিতে যাব? 2টা করি, অথবা এইখানে 2টা করি, 3টা পাচ্ছি। আর এইখানে তো আরেকটা সুবিধা দেওয়া আছে, সেটা হচ্ছে কি, দেখো তথ্য উপাত্ত বা পরিসংখ্যান যেটাকে আমরা বলি, সেটা 17 অধ্যায় থেকে 2টা প্রশ্ন এমনি আমার কমন থাকবে, এমনি কমন থাকবে। তাহলে তুমি যদি একবারে ল কোয়ালিটির স্টুডেন্ট হও, বা আমি একদমই ম্যাথ বুঝি না স্যার, এটা আজকে করো। কি করবা আমি বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে শোনো। 2টা প্রশ্ন তুমি আগে চিহ্নিত করো। প্রত্যেকটা স্টুডেন্টের সর্বপ্রথম ভাবা উচিত কি, আমি সহজ থেকে স্টার্ট করব। যখন তুমি একটা প্রশ্ন কমপ্লিট করবা, নিজের কনফিডেন্স অনেক বাড়ে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে, তুমি লাইফে যে কোনো কাজই করো না কেন, কনফিডেন্স বাড়ানোর জন্য একটাকে আগে কমপ্লিট করতে হবে। যখন তুমি কমপ্লিট করবা, নিজের মধ্যে আত্মবিশ্বাস, আমি 10 পায়ে গেছি, আলাদা বিষয়। তারপরে একটা দাও, 20 পাচ্ছ, যখন তুমি 20 পাচ্ছ না, তারপরে আরও 20 মারতো, এটা দেখবা যে আপনি হয়ে যাবে। এটা নিজের কনফিডেন্স বাড়ায়। একটা কাজ যখন তোমার সম্পন্ন হবে, তখন দেখবা যে ওই কাজে, অন্য কাজে তোমার কি অনুপ্রেরণা দিবে। কিন্তু যখন ওই কাজটাতে তুমি ব্যর্থ হয়ে যাবা, প্রথমেই যদি ব্যর্থ হয়ে যাও, পরের কাজগুলো তোমার সঠিক হবে না, কারণ তুমি তো প্রথমেই ব্যর্থ। ওকে, তো দেখো, এই তথ্য উপাত্ত থেকে 2 টাইপের কোশ্চিন হয়। একটা হচ্ছে ছক দেওয়া থাকে, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান আর গণসংখ্যার একটা ছক দেওয়া থাকে। সেই ছকের মধ্য থেকে তোমার প্রশ্ন প্রচুরক, মধ্যক, গড়, এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো থাকবে। আর গ নাম্বারের যে প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে কি, আয়তলেখ বহুভুজ অথবা অজীব রেখা। এখন অনেকেই প্রশ্ন আছে, স্যার আমি ওই ছকেরটা পারি, কিন্তু সংখ্যায় দেওয়া থাকলে ওই একই নিয়ম, জাস্ট এখানে অতিরিক্ত একটা ট্যালি করতে হয়। ওকে, তো আশা করি যে যারা পরিসংখ্যান, আমি আবারও বলি, যারা গণিত কম পারো, অত চিন্তা করার দরকার নেই, 2টা পরিসংখ্যান দিবা, কোনো কিছু ভাবারই দরকার নেই, অঙ্কের মধ্যে ভেজাল করার দরকার নেই, 2টা পরিসংখ্যান দিচ্ছ, কারণ এখন তোমার অতিরিক্ত চিন্তা করা যাবে না। আমি যদি দেখো, তুমি যদি একটু সহজভাবে চিন্তা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে এরকমভাবে বুঝো তো, আমি যদি পরিসংখ্যান দেই 2টা, আর এইখান থেকে সম্পাদ্য দেই একটা, এইখান থেকে ত্রিকোণমিতি বা পরিমিতি একটা তো কমন থাকবেই, একটা যদি আমার 4টা কমপ্লিট, আমার যদি এই 4টা কমপ্লিট হয়, তাহলে একটু ভাবো তো, আমার কথা ভাবো তো, তাহলে ওই 4টা যখন তোমার গণিত কমপ্লিট, আমার তো গণিতে লিখিত কোনো সমস্যা নাই। আর যখন তোমার লিখিত সমস্যা নাই, তুমি ওই সাবজেক্ট বসায় রাখো, ওই সাবজেক্ট বসায় রাখে, যেই সাবজেক্টে তোমার গ্যাপ, সেই সাবজেক্টটা তুমি পূরণ করার চেষ্টা করো, না হলে তুমি কোনোদিনও কাভার করতে পারবে না। তুমি কি করো, ওইটাকে গ্যাপ রাখে, এটা তো আমি পারবোই, শিওর পারবো, ঠিক আছে, বাসায় নিজে নিজে একটু প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, দেখো তুমি 100% নাম্বার পাচ্ছ। এখন অনেকেই বলতে পারে, স্যার আমি তো এমসিকিউ পারি না। দরকার নেই এমসিকিউ পারার, কী করবা এটা একটু দেখো। এখন তোমাকে ওই চিন্তা করা দেবে, অনেক টিচার অনেক পরামর্শ দেয়, এমসিকিউ ভালো করতে হবে, এটা ভালো করতে হবে, দরকার নাই তো, আমার কি দরকার একটু দেখো। এখান থেকে তুমি একটা প্রশ্ন দিবা, যদি পারো এখান থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা, যারা উপপাদ্য পারো 2টা দেওয়ার চেষ্টা করবা। এইখান থেকে একটা কোশ্চিন দিবা, এখান থেকে 2টা দিবা, আমার টেনশন মুক্ত, আমি কোনো ধরনের চিন্তা করবো না। এখানে গেলেও আমার গণিত সাবজেক্ট শেষ। এখন তুমি বলতে পারো, স্যার কেন পারবো না আমি? এইটা দেখো, আমি যখন 40-এর মধ্যে আউট অফ 40 পাচ্ছি, আমার GPA-5-এর জন্য কত দরকার? GPA-5-এর জন্য এখানে ভুল হবেই না, তোমার পরিসংখ্যানে ভুল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে, কারণ এটা অনেক সহজ চ্যাপ্টার। তুমি জাস্ট যদি 2টা ঘন্টা ভালো মতো সময় দাও, এটা কাভার, এটা নিয়ে আর ভাবারই দরকার নাই, বাদ দাও। এরপরে হচ্ছে ত্রিকোণমিতি, যদি কারো সমস্যা থাকে পরিমিতি দেখো, আর যদি পরিমিতিতেও কারো সমস্যা থাকে, ত্রিকোণমিতি পরিমিতিতে সমস্যা থাকে, বাদ দাও, এটা চ্যাপ্টার দরকার নেই। আর একটু কাজ করো, কষ্ট করো, সেটা এইখানে সম্পাদ্যগুলো অবশ্যই করবা, অনেক সহজ চিত্র, অনেক সহজ চিত্র। তাহলে তুমি কাজ করবা কি, ওটা যদি আমি বাদ দিই, তাহলে এখান থেকে একটা আমি দিলাম, উপপাদ্য যারা করবা তারা তো 2টাই এখান থেকে দিচ্ছ, 3টাই এখান থেকে কমন পড়বে, তাহলে দেওয়ার দরকার নেই, এখান থেকে তো ধরে নাও একটা পড়ছে। তো অবশ্যই তুমি যদি ধারা পারো, বা লকসূচক পারো, বা বীজগণিত পারো, বা সেট ফাংশন পারো, তাহলে এইখানকার মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার তুমি কভার করবা, হয় সেট ফাংশন বীজগণিত করো, অথবা সেট ফাংশন ধারা করো, যে কোনো একটা তুমি কমন পাবা, এখান থেকে একটা দাও, কোনো আপত্তি নাই, কিন্তু ইন্ডিকেট করো আগে আমি কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করবো। ওই চ্যাপ্টারটা ইন্ডিকেট করে তুমি কাভার করে দাও, ওই সাবজেক্ট নিয়ে আমার ভাবার দরকার নাই। আমার আর হাতে আছে 15-20টা দিন সময়, ওই 15-20টা দিন আমি এই টেকনিকে পড়ি। আমি এটা ম্যাথ সাবজেক্ট দিচ্ছি সাজেশন, একটু এরপরে যে আমার সাজেশনটা হবে ফিজিক্সের, কেমিস্ট্রির, আমি তো জাস্ট তোমাকে ওই জিনিসটা ইন্ডিকেট করার চেষ্টা করছি, যে জিনিসটা তুমি একবার দেখলেই পারবা, একবার জাস্ট চিন্তা করলেই তোমার ওই চ্যাপ্টারটা ক্লোজড হয়ে যাবে। একটু চিন্তা করো, আমি গণিতে 40 পাইলাম, যদি 40-এ একটু মিস্টেক হতে পারে, তবে স্বাভাবিকভাবে 40 পাবা। তুমি একটু চিন্তা করো, একটু ভাবো, দেখো এই অংশটাতে তুমি 40 পাচ্ছ। ম্যাথ যদি লিখিত 40 পাও, আমার GPA-5-এর জন্য কত দরকার বলো তো?
কত দরকার 5 বা 6, এই 45 পাইলেই হচ্ছে আমার জিপিএ ভাই। 5 এমসিকিউ, আচ্ছা একটা এমসিকিউ বাড়াও 6। তুমি যদি খালি এমসিকিউ 25টার, তুমি চিন্তা করো 30টা এমসিকিউ, আমার এখানে 7 দরকার আর কি, 7 বা 8 দরকার। 8 দরকার না, যেহেতু 15টা দাগাইতে হবে, তো 6 মার্ক দরকার। একটু চিন্তা করো, আমার সাথে একটু কথা মানে বোঝার চেষ্টা করো আমার কথাগুলো। আমি এমসিকিউ পারি না স্যার, আমি আধা ঘন্টার সময় বসে থাকবো, 20 মিনিট দাগাবো হচ্ছে 15টা 20 মিনিট টাইম, 30টা এমসিকিউ এর মধ্যে এতটাই কি দুর্বল আমি যে 5টা 6টা এমসিকিউ পারবো না? কি করবা? এতদিন থেকে একটু হলে পড়াশোনা করছো তো, পরিসংখ্যান থেকে 2-3টা এমসিকিউ দিয়ে দাও, সমস্যা নাই তো। এখান থেকে পরিসংখ্যান থেকে যারা পারবা না, ত্রিকোণমিতির এমসিকিউ অনেক সহজ, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য জানলেই তো 2টা এমসিকিউ তুমি কমন পাচ্ছ, আর কি দরকার? আর যদি 16 পয়েন্টে কারো সমস্যা থাকে, 16 পয়েন্টের আমি এমসিকিউ একটা ভিডিও দিয়ে দিব, আশা করি তোমাদের পরীক্ষার আগে ওটাও খালি জাস্ট একবার দেখে যাবা, ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো, আমরা যদি সম্পাদ্য বা উপপাদ্য থেকে যারা এমসিকিউ দিতে যাচ্ছি না, দিবা না, এই যে আমার 6 মার্ক তুলো, দেখো তোমার এখানে 40 যোগ হচ্ছে 6, ভুল হবে না 100%। তুমি একটু আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, দেখো তুমি 100% 46 পাচ্ছ, অর্থাৎ এই প্লাস। আমি তো একবার তো এর দুর্বল স্টুডেন্ট হয়ে প্লাস পাচ্ছি। কারণ অনেকে বলতে পারে স্যার লিখিত তো একটু ভুল হইতেই পারে। আরে লিখিত তো একটু যদি ভুল হয়, এমসিকিউ কি 2-4 মার্ক বাড়বে না? এতটাই দুর্বল তুমি না, এতটা দুর্বল তোমরা নও, জাস্ট তোমার থিঙ্কটা একটু বাড়াও, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা খুব সহজে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমরা হচ্ছে 100% এখান থেকে ভালো নাম্বার পাবা আর কি। যেটুকু দেওয়া আছে এটুকের মধ্যে আমি তোমাদের জাস্ট এইটুকু সাজেস্ট করব, তথ্য উপাত্ত থেকে 2টা প্রশ্ন তুমি দিয়ে দিবা। এই যদি এখান থেকে যদি না পারো, কেউ ত্রিকোণমিতি বা পরিমিতি কম পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, এখান থেকে দিবা না, যেহেতু তুমি পারবে না। এখানে 8টা উপপাদ্য করলে, 7টা বা 8টা উপপাদ্য করলে, আর হচ্ছে 7টা বা 8টা সম্পাদ্য করলে, এখানে তুমি 3টা প্রশ্ন কমন পাচ্ছ, এখান থেকে তুমি 2টা দিয়ে দাও, অত ঝামেলারই করার দরকার নাই। ওকে, কোনো ঝামেলা করার দরকার নেই। আর যদি তুমি না পারো যে স্যার আমি সম্পাদ্যটা দিব, উপাদ্য দিব না, ভেজাল লাগতেছে, ওইটা আমি প্রমাণটা করতে পারবো না, দরকার নেই ওইটা দেওয়া, তাহলে তুমি একটু সেট ফাংশনটা ইজি আছে, ধারাটা ইজি আছে, যারা বীজগণিত পারো বীজগণিত ইজি আছে, তুমি এইখান থেকে যে কোনো একটা দুইটা অবশ্যই করবা, কমপক্ষে 2টা চ্যাপ্টার এখান থেকে করতে হবে। এখন তোমার ইচ্ছা, তুমি সিলেক্ট করে নাও যে আমি কোন চ্যাপ্টার থেকে, অনলি 4টা চ্যাপ্টার কাভার করবা। 4টা চ্যাপ্টার যদি তুমি কাভার করো, 4টা প্রশ্ন না 5টা প্রশ্ন কমন পড়ে যাবে, আর দরকার নেই তো। আমি সহজভাবে একটু বুঝিয়ে দিলাম যেন তোমরা ম্যাথে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো, খুব সহজে রেজাল্ট করতে পারো, কোনো বিভাগ দেখার দরকার নেই, যেহেতু বিভাগ নাই, আমি যেটা ইচ্ছা সেটা প্রশ্ন দিব। গণিতে মার্ক কাটার মতো কোনো চান্স নাই, 1 পাশ থেকে লিখতে হবে, এগুলো চিন্তা ভাবনা বাদ দাও, আমার রেজাল্ট দরকার, আমি মার্ক পাবো ইনশাল্লাহ, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা আশা করি। আমি যে কথাগুলো বললাম, এমসিকিউর একটু জাস্ট ট্রিক্স দেখো, এখানে পরিসংখ্যান থেকে 1-2টা এমসিকিউ তুমি এমনিই পারবা। এই যে তুমি ত্রিকোণমিতি থেকে অনেক সহজ, আমি কিছু ভিডিও দিয়ে দিছি, তুমি একটা ভিডিও দেওয়া আছে এমসিকিউ এর ক্ষেত্রে, তুমি একবার দেখে নাও, দেখো তুমি নিজেই পারবা। ওকে, বাদ দাও। জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য থেকে যারা এমসিকিউ দিতে যাচ্ছ না, জ্যামিতি সম্পাদ্যের কয়েকটা উপপাদ্য তোমরা পড়ে নিবা, মানে খুব সহজ। আরেকটা হচ্ছে এখান থেকে দেখো ধারার এমসিকিউ অনেক সহজ, ধারা লগ সূচকের এমসিকিউ অনেক সহজ, সেট ফাংশন তো আরও সহজ। তো তুমি এখান থেকে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম বেশি প্রায় 2টা বা 3টা এমসিকিউ তুমি এমনিই কমন পাচ্ছ। তো তুমি ইন্ডিকেট করে নাও কোন চ্যাপ্টারের এমসিকিউগুলো দিব, সেটাও একটু ইন্ডিকেট করে নাও, ওইটাকে কাভার করার চেষ্টা করো। পুরো বই এখন কাভার করার দরকার নেই, আবারও বলছি, পুরো বই কাভার করতে যায় দেখা যাচ্ছে ভালোর জায়গায় খারাপ রেজাল্ট যেন না হয়। অল্প পড়ে ভালো রেজাল্ট কীভাবে করা যায় সেই চিন্তাভাবনা করো। এখন রেজাল্ট দরকার, এখন প্রথম কথা হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হইলে কোনো কিছুর হিসাব নাই, তুমি কত ভালো আগে স্টুডেন্ট ছিলা এটা কেউ দেখবে না, এখন রেজাল্টটা করো। ওকে, আশা করি আমার কথাটুকু বুঝতে পারছো, এবং খুব সহজে এরপরে যে তুমি অ্যান্সারগুলো করবো, খুব সহজে যেন তুমি এই চিন্তা ভাবনাটা করতে পারো। আমার যেই কদিনই থাক, তুমি যদি চিন্তা করো, একটু যদি আমার সাথে একটু ভাবো, তাহলে তুমি 10 দিনে GPA-5 পাবা। কেউ 2 বছর পড়ছে, দরকার নাই তো 2 বছর পড়ার, অল্প পরে ভালো রেজাল্ট করো। কে কি